হ্যালো এভরিবডি। সো আজকে আমরা পিরিয়ডিক টেবিলের সেকেন্ড ক্লাস করব। সো এই সেকেন্ড ক্লাসে আমরা একটা একটা করে পিরিয়ডিক প্রপার্টিগুলো স্টাডি করব। সবার আগে আমরা যেটা স্টাডি করতে চলেছি সেটা হচ্ছিল অ্যাটমিক রেডিয়াস। ঠিক আছে, সো দেখি অ্যাটমিক রেডিয়াস কাকে বলে। সো অ্যাটমিক রেডিয়াস বলতে বোঝায় বেসিক্যালি ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস টু দ্য আউটার মোস্ট অরবিট, রাইট? তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, মোস্ট প্রবাবল ডিস্টেন্স, মোস্ট প্রবাবল ডিস্টেন্স। এখানে একটা প্রবাবিলিটির গল্প আছে। কেন? আমরা জানি এই যে ইলেকট্রনের এক্স্যাক্ট পজিশনটা কিন্তু আমাদের কাছে নোন নয়, তাই জন্য আমরা যে ডিস্টেন্সটা ক্যালকুলেট করছি ওটা এক্স্যাক্টলি ক্যালকুলেট করতে পারবো কি না সেটাতে হালকা একটু অল্প বিস্তর সন্দেহর বিষয়টা থাকে। তাই জন্য এখানে একটা প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ নেওয়া হয়, আর দ্যাট ইজ ওয়াই উই আর রাইটিং মোস্ট প্রবাবল ডিস্টেন্স। এটা কেন বললাম? তার কারণটা হচ্ছিল এই ওয়ার্ডটার সিগনিফিকেন্সটা তোমাকে বুঝতে হবে, তাই জন্য বললাম মোস্ট প্রবাবল ডিস্টেন্স ফ্রম সেন্টার। ফ্রম সেন্টার কিসের সেন্টার? ডেফিনেটলি তোমরা কি বলবে, এটা তো নিউক্লিয়াসের সেন্টার, সেন্টার অফ নিউক্লিয়াস টু আউটারমোস্ট শেল। ঠিক আছে, এর যে ডিস্টেন্সটা হবে তাকে আমরা বলবো অ্যাটমিক রেডিয়াই। যদি একটুখানি আমরা একদম নর্মাল ডায়াগ্রাম আঁকি, তাহলে এটা আমার নিউক্লিয়াস, এটা আমার নিউক্লিয়াস, ধরো এটা আমার ফার্স্ট অরবিট। ঠিক আছে, এটা ধরো আমার ফার্স্ট অরবিট, এটা ধরো সেকেন্ড অরবিট। তাহলে এর সেন্টার থেকে আউটার মোস্ট শেলের যে ডিস্টেন্সটা আছে এটাকে আমরা বলবো অ্যাটমিক রেডিয়াস। ঠিক আছে, ক্লিয়ার হলো সবার কাছে? এবার আমরা নেক্সট পার্টটাতে যাচ্ছি। আমি কিছুক্ষণ আগেই বললাম তোমাদের যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মেজার অ্যাটমিক রেডিয়াস। কেন? লেখো সবাই আমার সাথে, ডিফিকাল্ট টু মেজার অ্যাটমিক রেডিয়াস। প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে কেন, ওয়াই ইট ইজ সো ডিফিকাল্ট টু মেজার? হাইজেনবার্গে এখানে আমাকে হেল্প করবে। কীরকম? হাইজেনবার্গ বলেই গেছিলেন যে এক্স্যাক্ট পজিশন অফ ইলেকট্রন ইজ আনসার্টেন। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা এখন লিখে ফেলব, এক্স্যাক্ট পজিশন অফ ইলেকট্রন ইজ আনসার্টেন। তোমরা আশা করি সবাই অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো, সো এটা কিন্তু আমাদের নোন একটা ফ্যাক্ট। সো সেটা আমরা জেনে নিলাম যে এইটার জন্য আমাদের যেহেতু এক্স্যাক্ট পজিশন অফ দ্য ইলেকট্রন আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট, সেই জন্য তোমার ওই লাস্ট অরবিটের যে ইলেকট্রনটা থাকবে সেটার উপর বেস করেই তো আমি আউটার মোস্ট শেল থেকে সেন্টার অফ দ্য নিউক্লিয়াসের রেডিয়াসটা বার করব, মানে ডিস্টেন্সটা। তো সেটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে হলো, ইট ইজ নট পসিবল টু আইসোলেট অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাটম। এখনো পর্যন্ত এটা সম্ভব না, নট পসিবল টু isolate an individual atom। ইন্ডিভিজুয়াল অ্যাটম তুমি আইসোলেট করতে পারবে না, এটাও একটা সমস্যা। আমি যে ডিস্টেন্সটা মেজার করব আমাকে তো একটা অ্যাটম নিতে হবে, তার সেন্টার অফ দ্য নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট শেল অবধি আমার মেজারমেন্ট করতে হবে স্কেল দিয়ে, তবে তো পারবো। যদিও স্কেল দিয়ে এটা করা যাবে না সেটা তোমরা ভালো মতোই জানো, বিকজ নিউক্লিয়াসের ডায়ামিটার কত? অ্যাপ্রক্সিমেটলি তোমার 10⁻⁻15 মিটারের কাছাকাছি। সো ইট ইজ নট পসিবল বাই এ সিম্পল স্কেল। নেক্সট আর একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমরা এখন লিখব, সেটা হলো এই যে ইলেকট্রনগুলো রয়েছে, এই যে ইলেকট্রনগুলো রয়েছে, কোন ইলেকট্রন? অন দ্য শেল। ঠিক আছে, তার তো একটা ইলেকট্রন ডেন্সিটি আছে। সো এটাও কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট,
ইলেকট্রন ডেন্সিটি অ্যারাউন্ড অ্যান অ্যাটম, around an atom is affected by other atoms in vicinity। খুব স্বাভাবিক বিষয়, আমি আগে লিখে নিই তারপর বুঝিয়ে দিচ্ছি তোমাদের। atoms in vicinity মানে ধরো একটা অ্যাটম রয়েছে, ধরো এখানে একটা অ্যাটম রয়েছে, ধরো এটা একটা অ্যাটম, এখানে একটা ইলেকট্রন রয়েছে, কিন্তু এর পাশেই যদি আর একটা অ্যাটম থাকে যারও এখানে একটা ইলেকট্রন রয়েছে, তাহলে কি করবে, ইলেকট্রনটা এটাকে রিপেল করবে। ইলেকট্রনটা এটাকে রিপেল করলে কি হবে, এই ইলেকট্রনটার পজিশনটা মেবি একটু এদিকে সরে গেল, তাহলে কি হবে, রেডিয়াসটা এক্স্যাক্টলি ডিটারমাইন করা ডিফিকাল্ট হয়ে যাবে। কেন? কারণ কি যেখানে থাকার কথা সেখানে ইলেকট্রন থাকছে না, পাশের অ্যাটমটার ইলেকট্রনের জন্য ওটা রিপেল হয়ে যাচ্ছে, একটু দূরে চলে গেল, যেখানে থাকার কথা সেখানে নেই, তার থেকে একটু ভেতরে ঢুকে গেল, তাহলে তো রেডিয়াস কমে যাবে। সো এটাও একটা বলতে পারো হিন্ড্রেন্স, যেটার জন্য আমরা অ্যাটমিক রেডিয়াস কারেক্টলি মেজার করা ইজ ডিফিকাল্ট। ঠিক আছে, আশা করি এত অবধি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের মনে সবার মনের মধ্যে এখন একটা দ্বন্দ্ব দাঁড়িয়ে গেছে, তাহলে এত পড়ছি কেন যখন মেজার করাই যাবে না, ছেড়ে দিলেই হতো। চলো, ছাড়তে তো আমরা দেবো না, আমাদের তো পড়তে হবেই। ঠিক আছে, চলো। সো দেখো, এবার আরেকটা কনসেপ্টে আসছি এরপরে। নর্মালি যে অ্যাটমগুলো থাকে, ঠিক আছে, এই অ্যাটমসগুলো কি হয়, দে প্যাক আপ মানে প্যাকিং বুঝো। ধরো তোমাকে 10টা ছোটো ছোটো বল দেওয়া হলো, তুমি সেই বলগুলোকে বললো প্যাক করতে, তুমি কি করবে, প্রথমে তুমি 4টে বল রাখলে, তার মাঝখানে আরেকটা বল রাখলে, এরকমভাবে প্যাকিং করবে, রাইট? আমি যদি দেখাই তাহলে খানিকটা এরকম হবে। ধরো এখানে বললো ঠিক আছে স্যার, আমি 4টে বল রাখলাম এরকম, তারপরে এই জায়গায় আরেকটা বল রেখে দেবো, খুব সুন্দরভাবে দেখো রয়ে যাবে। তারপরে ধরো আবার এর উপরে আরও 4টে বল রাখলে, এভাবে তুমি দেখো 9টা বল তুমি প্যাক করে ফেললে। তারপর আবার এর উপরে একটা বল রেখে দিলে। বুঝতে পারছো? একবার করে দেখতে পারো, কিন্তু জাস্ট 10টা বল কিনতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, ছোটো ছোটো বল কিনে নেবে 10টা করে দেখো। তো এটা কী হচ্ছে, এটা প্যাক আপ হচ্ছে। তো অ্যাটমস কী করে, প্যাক আপ হয়। তো বিভিন্ন এলিমেন্টের বিভিন্ন ধরনের প্যাকিং হয়। ঠিক আছে, বিভিন্ন এলিমেন্টের বিভিন্ন ধরনের প্যাকিং হয়। তো সেই প্যাকিংয়ে আমরা ইউজ করি এক্স রে ডিফ্র্যাকশান টেকনিক। বাবা, এটা কি জিনিস ডিফ্র্যাকশান? আমাদের জানা নেই, খুব স্বাভাবিক, এই সময় তোমাদের জানা থাকবে না। তাহলে আমরা কবে জানবো এটা? আধা আধুরা নলেজ না, আধা আধুরা থাকবে না, পুরোটাই হবে। 11-12 মধ্যে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে এটা। এক্স রে ডিফ্র্যাকশান টেকনিক তোমরা ক্লাস 12 ফিজিক্সে পড়বে, ক্লাস 12 তোমরা ফিজিক্সে পড়বে। ঠিক আছে, সো যদিও সাবজেক্টটা কেমিস্ট্রি হিসেবে পড়ছো কিন্তু বেসিক্যালি ফিজিক্যাল কেমিস্ট্রি, মাথায় রাখবে। তো এখানে কিন্তু ফিজিক্সের প্রচুর ইউজ আছে। ইভেন টু বি ভেরি অনেস্ট, যে কেমিস্ট্রি পড়ো না কেন সেখানে ফিজিক্সের এনর্মাস ইউজ আছে। ঠিক আছে, সো নো পার্ট অফ সায়েন্স ক্যান এক্সিস্ট অ্যালোন, এটা মাথায় রাখবে। তাই জন্য কোনো সাবজেক্টের সঙ্গে কোনো সাবজেক্টের তুলনা, কম্প্যারিজন অথবা এই সাবজেক্টটা ভালো ওটা খারাপ এই দিকে যাবে না। মনে রাখবে, কোনো একটা সাবজেক্ট ছাড়া, এগুলোকে আমরা ন্যাচারাল সায়েন্সেস বলে থাকি, আমরা কিন্তু টিকতে পারবো না। অর্থাৎ প্রতিটা সাবজেক্টের ইকুয়াল ইম্পর্টেন্স আছে, সেই ইম্পর্টেন্স দিয়ে আমাদের পড়ে যেতে হবে। সো এই এক্স রে ডিফ্র্যাকশন টেকনিক ইউজ করে একটা ল আছে, পরের দিকে তোমরা পড়বে, আমি লটার নামও লিখে দিচ্ছি এখানে, ব্র্যাগস ল। আগে এটা কেমিস্ট্রিতেও থাকতো, সলিড স্টেট বলে একটা চ্যাপ্টারে, যেটাও পার্ট অফ ফিজিক্যাল কেমিস্ট্রি, কিন্তু আপাতত সেটা যেই সিলেবাস থেকে বাদ হয়ে গেছে, আইএসসি সিবিএসসি সিলেবাস থেকে বাদ হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে এখনও কিন্তু সলিড স্টেট রয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু পড়তে হবে, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ো তারা ডেফিনেটলি এটা পড়বে একটা সময়, মানে কেমিস্ট্রিতেই পড়বে, ফিজিক্সে না। ঠিক আছে, আচ্ছা, এইটা করলে এই এক্স রে ডিফ্র্যাকশন টেকনিক থেকে আমরা কি পাই, আমাদের যেটুকু দরকার আপাতত সেটুকু নিয়ে কথা বলি, অ্যাটমিক রেডিয়াই। সো আমরা এখান থেকে অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক রেডিয়াই পাবো। অ্যাপ্রক্সিমেট কেন, আগেই বলেছিলাম ইটস এ প্রবাবল ডিস্টেন্স। অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক রেডিয়াই কিন্তু আমি পেয়ে যাব। ঠিক আছে, এইটা পাবো কোথা থেকে, যদি জিজ্ঞেস করে কেউ কোথা থেকে পাবো, তাহলে বলবে এক্স রে ডিফ্র্যাকশন টেকনিক ইউজ করলে আমি এটা পাবো। ঠিক আছে, সো টেনশন নেওয়ার কিছু নেই, আমরা বার করতে পারবো। এবার দেখো, এই যে অ্যাপ্রক্সিমেট অ্যাটমিক রেডিয়াস আমরা বললাম, এই অ্যাটমিক রেডিয়াসও সব ধরনের এলিমেন্ট অথবা মলিকিউলসদের ক্ষেত্রে সেম টাইপ অফ রেডিয়াস ইউজ করা হয় না।
বিভিন্ন ধরনের মলিকিউলসে আমরা বিভিন্ন ধরনের রেডিয়াস ইউজ করি। সো আমাকে আগে এটা জেনে নিতে হবে এখানে কত ধরনের রেডিয়াস আমরা পড়ব। সো দেখো অ্যাটমিক রেডিয়াস বেসিক্যালি আমরা পড়ব 3 ধরনের, ঠিক আছে? 3 ধরনের অ্যাটমিক রেডিয়াস আমরা পড়ব। একটা হলো কোভ্যালেন্ট রেডিয়াস, আর একটা হলো ভ্যান ডার ওয়াল রেডিয়াই। এটা একটা সায়েন্টিস্টের নাম, 3 জন সায়েন্টিস্ট, ভ্যান ডার ওয়াল রেডিয়াস, ঠিক আছে? আর একটা পড়বো মেটালিক রেডিয়াস। ঠিক আছে, এই 3টে রেডিয়াস সম্বন্ধে আমরা ডিটেলে পড়ব, ঠিক আছে? সো আপাতত আমাদের অ্যাটমিক রেডিয়াস সম্বন্ধে কিন্তু একটা ফেয়ার অ্যামাউন্ট অফ আইডিয়া হয়ে গেছে, রাইট? চলো এবার আমরা শুরু করব আমাদের ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ কোভ্যালেন্ট রেডিয়াস সম্বন্ধে একটু আলোচনা। এগিয়ে যাই। আগে আমরা বলি, আগে এটার একটা ডেফিনেশনটা আমরা ক্রিয়েট করি, নাকি ডেফিনেশনটা ক্রিয়েট করার আগে আগে একটা ডায়াগ্রাম এঁকে নিই, তাহলে খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারবো, আমার ডেফিনেশনটা পড়তেও কোনো কষ্ট হবে না। সো এখানে আমি একটা অ্যাটম আঁকলাম। কোভ্যালেন্ট রেডিয়াস মানে কোভ্যালেন্ট মলিকিউল, কোভ্যালেন্ট মলিকিউল মানে একটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে ওভারল্যাপ করে যায়, ঠিক আছে? কোভ্যালেন্ট যারা ধরো সিবিএসই বোর্ডে আছো, কিংবা যদি আগে কোভ্যালেন্ট বন্ডিং পড়া না থাকে, যদি পড়া থাকে ওয়েল অ্যান্ড গুড। আমার মনে হয় আইসিএসসি এবং সিবিএসই বোর্ডে দুটোতেই কোভ্যালেন্ট বন্ডিং ক্লাস 9-10-এ আমরা করে থাকি। এরকমভাবে ওভারল্যাপ করে যাবে, মানে এটা ধরো একটা অ্যাটম আর এটা ধরো একটা অ্যাটম, এরা দুজন আসবে, এরকম থাকবে না। আয়নিক বন্ডিং হলে কি হতো, দুজন আসতো, তাদের মধ্যে একটা অ্যাট্রাকশান তৈরি হতো। কোভ্যালেন্ট বন্ডিংয়ে এরা একে অপরের মধ্যে এরকম ঢুকে যাবে, এই যে এটা হলো কোভ্যালেন্ট বন্ডিং, কারেক্ট? সো সেরকমই দেখিয়েছি। সো এর একটা সেন্টার হবে, এই অ্যাটমটার একটা সেন্টার হবে। সো এটা ধরে নাও, কথার কথা ধরে নাও, এটা একটা অক্সিজেন মলিকিউল। এই দুটো সেন্টারের মধ্যে 100% একটা ডিস্টেন্স হবে। এই ডিস্টেন্সটাকে আমরা বলে থাকি, লিখলাম ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স। প্রথম শিখছো এগুলো, আস্তে আস্তে শেখো, ভালো লাগবে এগুলো। দিস আর ভেরি ইন্টারেস্টিং ওয়ান্স, খারাপ নয়, ভালো জিনিস এগুলো, ঠিক আছে? আচ্ছা, না কোভ্যালেন্ট রেডিয়াসটা কি? আমরা কোভ্যালেন্ট রেডিয়াস যখন বার করব, এটাকে আমি সিআর দিয়ে ডিনোট করলাম। যদি ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্সটাকে আমি ডি ধরি, তাহলে এটা হবে D/2, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেছে? এবার যদি এটা ডেফিনেশনটা লিখি তাহলে কি দাঁড়াবে? দেখো আমি ডেফিনেশনটা লিখছি, তোমরা ডেফিনেশনটা কিন্তু অবশ্যই ডেফিনেশনটাকে এই যে মলিকিউলটা আমি এঁকেছি এই যে আঁকাটার সঙ্গে মিলিয়ে দেখবে, ঠিক আছে? হাফ অফ দ্য ডিস্টেন্স between center of nuclei of two similar atoms held together by a purely covalent bond. আশা করি একদম এটা ক্লিয়ার হয়ে গেছে। এটার সঙ্গে এটা কিন্তু আমার রিলেট করে পড়তে হবে, এটার সঙ্গে এটা আমাকে কি করে পড়তে হবে? রিলেট, ঠিক আছে? রিলেট করে পড়তে হবে, তাহলে কিন্তু কোনো দিন আমি এই ডেফিনেশনগুলো ভুলবো না। আমার যে পরীক্ষায় দিই না কেন, যে এই দিই, নিট দিই কি
স্কুলের পরীক্ষা দিই, সব জায়গাতেই আমার ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, চলো এগোই আমরা। এই যে কোভ্যালেন্ট রেডিয়াইটা আমরা পড়লাম, এটা বেসিক্যালি হোমোনিউক্লিয়ার মলিকিউলসের জন্য। এবার প্রশ্ন আসছে, হোমোনিউক্লিয়ার মলিকিউলস কারা? দেখো, হোমোনিউক্লিয়ার মলিকিউলস কারা? এই ধরো H2O2, মানে যেখানে দুটো নিউক্লিয়াস সেম টাইপের, এখানে হাইড্রোজেনের নিউক্লিয়াস, এখানে হাইড্রোজেনের নিউক্লিয়াস, এদের বলে হোমোনিউক্লিয়াস মলিকিউলস। ঠিক আছে, আর একটা হয় যাদের আমরা বলি হেটেরো নিউক্লিয়ার মলিকিউলস। তারা কারা? লাইক HCl। এবার এরাও দেখো, এরাও তো কোভ্যালেন্ট মলিকিউল, তাই না? তো এদেরও তো এরকম টাইপের কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কি করব? আমরা এই অ্যাটমিক রেডিয়াসের অথবা কোভ্যালেন্ট রেডিয়াসের কনসেপ্টটা আমরা কি করে আনবো, এটা একটা প্রশ্ন দাঁড়াচ্ছে। ধরো আমার কাছে ক্লোরিনের আমার কোভ্যালেন্ট রেডিয়াস বার করতে হবে, কিন্তু আমার কাছে Cl2 মলিকিউল নেই, কথার কথা। ঠিক আছে, Cl2 ইজ এ হোমোনিউক্লিয়ার, আমি আগের মেথডে যেতে পারি, বাট Cl2 মলিকিউল নেই। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? দেখো, হেটেরোনিউক্লিয়ার মলিকিউলস এর জন্য আমরা একটা ইনডাইরেক্ট মেথড ইউজ করতে পারি। কীরকম? ফার্স্টে আমরা কি করব, নাম্বার 1 আমরা কি করব, ক্যালকুলেট ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স ইন HCl। মানে কি দাঁড়াচ্ছে, H আর Cl এর মধ্যে যে ডিস্টেন্স আছে এটা আমি ক্যালকুলেট করলাম, এটা নাম দিলাম আমি DHCl। ঠিক আছে, বোঝা গেল? নাম্বার 2 আমি কি করব, আমার ডেটা বুক থেকে আমি কোভ্যালেন্ট রেডিয়াস অফ হাইড্রোজেন বার করব। কোথা থেকে? ফ্রম ডেটা বুক, ফ্রম ডেটা। ঠিক আছে, তারপর আমাকে কি বার করতে হবে? কোভ্যালেন্ট রেডিয়াস অফ ক্লোরিন। সেটা আমরা কি করব, DHCl এর থেকে রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম মাইনাস করে দেবো, তাহলে আমি রেডিয়াস অফ ক্লোরিন অ্যাটম পেয়ে যাব। সো এই মেথডটা হলো বলতে পারো ইনডাইরেক্ট মেথড। এই মেথডটা হলো ইনডাইরেক্ট মেথড। তাহলে অলরেডি আমরা কোভ্যালেন্ট রেডিয়াস সম্বন্ধে ফেয়ার অ্যামাউন্ট অফ আইডিয়া গেইন করে নিয়েছি। এবার আমরা পড়ব একটু অন্য ধরনের, ভ্যান ডার ওয়াল রেডিয়াস। এই রেডিয়াসটার কিন্তু আর একটা নামও আছে, আমরা লিখব সেটা। এটা কিন্তু কোলিশন রেডিয়াসও বলা হয়। তোমরা ফিজিক্সে যদি কোলিশন পড়ে থাকো তাহলে একটু হয়তো সুবিধা হতে পারে, বাট কোনো অসুবিধা নেই, আমরা এখান থেকেও বুঝে নেব। ঠিক আছে, কোলিশন রেডিয়াস। এবার কোলিশন রেডিয়াসটা কাদের জন্য হবে সেটা আগে আমাদের বুঝতে হবে। এটা বেসিক্যালি করা হয় নোবেল গ্যাসদের জন্য। তো লিখে রাখি, এটা কাদের জন্য ইউজ করা হয়? ইনার্ট গ্যাসদের জন্য। এটা করা হয় ইনার্ট গ্যাসেসদের জন্য। যারা ক্লাস 10-এ পিরিয়ডিক টেবিল পড়ে এসেছো, হয়তো শুধুমাত্র আইসিএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা তোমরা পড়ে এসেছো ক্লাস 10-এ পিরিয়ডিক টেবিল, তো সেখানে দেখবে তোমাদের একটা কনসেপ্ট থাকে, কনসেপ্ট বা একটা ফ্যাক্ট থাকে। সেই আমি এটাকে একটা ফ্যাক্ট বলবো যে অ্যাক্রস দ্য পিরিয়ড যখন তুমি বাদিক থেকে ডান দিক যাচ্ছ তখন কি হয়, তখন তোমার যে রেডিয়াসটা রয়েছে অ্যাটমিক রেডিয়াসটা, ওটা নোবেল গ্যাসে এসে অথবা ইনার্ট গ্যাসে এসে হঠাৎ করে বেড়ে যায়। এইটা কেন হয়? সো এটা আমাদের কোনো কোনো বইতে এরকম একটা কারণ লেখা থাকতো যে দ্যাট ইজ ডিউ টু ট্রিমেন্ডাস ইন্টার ইলেকট্রনিক রিপালশান। যেহেতু নোবেল গ্যাসে 8টা ইলেকট্রন চলে আসে, প্রচুর ইন্টার ইলেকট্রনিক রিপালশান হয় এবং সেই জন্য রেডিয়াসটা বেড়ে যায়। সো লেখা থাকতো, আমি বইগুলোকে সম্মান দিয়েই বলছি। কিন্তু আজকে তোমরা এই রেডিয়াসগুলোর ভ্যালুগুলো হঠাৎ করে বেড়ে যাওয়ার অ্যাকচুয়াল রিজনটা বুঝবে। দ্য রিজন বিহাইন্ড ইট ইজ বেসিক্যালি হাউ ইট ইজ মেজার্ড। সো প্রথমে আমরা ডেফিনেশন এবং ডায়াগ্রামটা করে নিই, তাহলে আমার মনে হয় ইজিলি আমরা বুঝতে পারবো। চলো, প্রথমে তো আমাদের ডায়াগ্রাম আমরা জানি। সো ধরো ইনার্ট গ্যাস মলিকিউল আছে, ঠিক আছে, ইনার্ট গ্যাস মলিকিউল।
ঠিক হ্যাঁ। এবার দেখো, যদি আমরা ইনার্ট গ্যাসের কথা বলি, যদিও ইনার্ট গ্যাস আমরা জানি, আমরা তো এরকম পাবো না যে হিলিয়াম 2, না পাবো না। তাহলে এরকম ডবল ডবল আঁকলাম কেন, সেটা তোমাদের আমি বুঝিয়ে দেবো কেন ডবল ডবল আঁকলাম। কিন্তু ধরে নাও এটা একটা ইনার্ট গ্যাস অ্যাটম, ধরো এটা আর্গান, আর এটাও ধরে নাও আর্গান, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ভ্যান ডার ওয়াল রেডিয়াইটা কি? তো তোমরা ভালো মতোই জানো ইনার্ট গ্যাস কিন্তু এরকম মলিকিউল ফর্ম করবে না। তাহলে মলিকিউল দেখালাম কেন? যদি করতো তাহলে আমাদের সুবিধা কী ছিল, তাহলে আমরা এই দুটোর মধ্যে দিয়ে ডি বার করে নিতাম, তাই না, যেটাকে আমরা কোভ্যালেন্ট ডায়ামিটার বলতে পারি, কোভ্যালেন্ট ডিস্টেন্স, তাই তো, যেটাকে আমরা কি বলতে পারি, কোভ্যালেন্ট ডিস্টেন্স, রাইট, ডি কোভ বলতে পারি। এবং সেটাকে ডিভাইডেড বাই 2 করলে আমি পেয়ে যেতাম আমার কোভ্যালেন্ট রেডিয়াস। হাওয়েভার নোবেল গ্যাসদের ক্ষেত্রে আমরা ভালো মতোই জানি যে আমরা যে ডিস্টেন্সটা মেজার করব সেই ডিস্টেন্সটা কিন্তু এরকম ওভারল্যাপের কোনো গল্পই হবে না। আর্গানের সঙ্গে এরকম ওভারল্যাপ করবে না, তোমরা জানো এটা অলরেডি, রাইট। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে মেজার করব? আমাদের কোনো উপায় নেই সেই ক্ষেত্রে, আমাদের যেহেতু কোনো উপায় নেই, তাই সেই জন্য আমরা কি করব, আমরা এই ডিস্টেন্সটা মেজার করব। যেহেতু এরা একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে না, সেই জন্য আমরা এই ডিস্টেন্সটা মেজার করব, আর এটার নাম দেবো আমরা ভ্যান ডার ওয়াল, তার মানে VDW, তাহলে DVDW নাম দিয়ে দিলাম। তাহলে ভ্যান ডার ওয়াল রেডিয়াসটা কি হবে? ভ্যান ডার ওয়াল রেডিয়াস হবে DVDW ডিভাইডেড বাই 2। এবার দেখো, এই যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটা আমরা এখানে বার করলাম, যেহেতু এই অ্যাটমটা এবং এই অ্যাটমটা ওভারল্যাপ করে না, তাই জন্য কি হচ্ছে, তাই জন্য এই এক্সট্রা ডিস্টেন্সটা তুমি নিচ্ছ, যেটা কিন্তু অ্যাকচুয়ালি পার্ট হওয়া উচিত না, বাট আমাদের কিছু করার নেই। নোবেল গ্যাস ওভারল্যাপ করে না, তার মানে ওভারল্যাপ করে না, তাই জন্য আমরা বেস্ট পসিবল ওয়ে ইজ টু ফাইন্ড আউট দিস ওয়ান। এখানে তাহলে আমরা কি দেখলাম, আমাদের একটা এক্সট্রা ডিস্টেন্স এলো, আর এই এক্সট্রা ডিস্টেন্সের জন্যই ভ্যান ডার ওয়াল যে রেডিয়াসটা হবে, দ্যাট উইল বি মাচ মাচ মোর দ্যান কোভ্যালেন্ট রেডিয়াস, ঠিক আছে, কোভ্যালেন্ট রেডিয়াসের থেকে ভ্যান ডার ওয়াল রেডিয়াস বেশি হবে, ঠিক আছে। সো এটা আমরা একটা ডেফিনেশন অবশ্যই লিখব, তাহলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটার ডেফিনেশনটা আমরা কিভাবে লিখব, সেই ডেফিনেশনটা দেখো, আমরা ঠিক এইভাবে লিখব, half of the internuclear distance of two similar adjacent atoms belonging to two neighboring molecules of same substance in solid state। ঠিক আছে, আশা করি ডেফিনেশনটা বুঝতে এবার আর কোনো অসুবিধা হয়নি, যেহেতু আমরা ডায়াগ্রামটা আগে এঁকে নিয়েছি। সো ইনার্ট গ্যাসের জন্য তাহলে আমরা কি ইউজ করি, আমরা ভ্যান ডার ওয়াল রেডিয়া ইউজ করি, কারণ ইনার্ট গ্যাসে তো এই দুটো মলিকুলের কোনো কনসেপ্ট যদিও নেই, এটা যদিও আমরা ডেফিনেশন ওরিয়েন্টেশনে মেজারমেন্টটা বোঝানোর জন্য করেছি। ইনার্ট গ্যাসে তো মনোঅ্যাটমিক হয়, তো যেহেতু এটা মনোঅ্যাটমিক হয়, কোভ্যালেন্ট রেডিয়াই মেজার করাই যায় না, তো সেই ক্ষেত্রে আমাদের ভ্যান ডার ওয়াল রেডিয়াসই মেজার করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার আমাদের কাছে এটা? হ্যাঁ, অ্যাবসলিউটলি ক্লিয়ার সবার কাছে। সো এবার আমরা যাব আমাদের নেক্সট রেডিয়াস, দ্যাট ইজ হোয়াট উই কল মেটালিক রেডিয়াস।
দেখো মেটালিক রেডিয়াস বলতে কি বোঝায়? মেটালিক রেডিয়াস বলতে ধরো সোডিয়াম অ্যাটম আছে, তো সোডিয়াম অ্যাটম তো একা একা থাকে না, এখানে একটা সোডিয়াম অ্যাটম থাকলো, এখানে আর একটা সোডিয়াম অ্যাটম থাকলো, এখানে আর একটা সোডিয়াম অ্যাটম থাকলো, এরকমভাবে থাকে। সো দে ফর্মে প্যাকিং, ঠিক আছে? মেটালিক রেডিয়াস কি, মেটালিক এলিমেন্টস অ্যাটমসগুলো কীভাবে থাকে? অ্যাটমসগুলো থাকে অ্যাজ এ প্যাকিং। সো যেহেতু মেটালের অ্যাটমসগুলো অ্যাজ এ প্যাকিং থাকে, সেহেতু সেই ক্ষেত্রে আমরা কীরকম টাইপের ডায়াগ্রাম পাচ্ছি আগে দেখে নিই। এখানেও 100% ওভারল্যাপের কোনো বিষয় আসছে না, কিন্তু একটা মেটালের অ্যাটম গ্যারান্টেড আর একটা মেটালের অ্যাটমের সঙ্গে এইভাবে লেগে থাকবে, রাইট? সো এখানেও আমরা দেখো সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটাকে আমরা নাম দেব ডি মেটালিক রেডিয়াই, ধরো এরকম নাম দিলাম। আর আমার রেডিয়াস যদি বলো, আমরা কি লিখবো এখানে, মেটালিক রেডিয়াস উইল বি dm/2। এবার দেখো আমরা যদি একটু কম্প্যারিজন করি কোভ্যালেন্ট রেডিয়াস এবং মেটালিক রেডিয়াসের মধ্যে, তাহলে কোভ্যালেন্ট রেডিয়াসে ওভারল্যাপ আছে, মেটালিক রেডিয়াসে ওভারল্যাপ নেই। মেটালিক রেডিয়াস তোমরা বলতে পারো অনেক বেশি অ্যাকিউরেট সিস্টেম, তাই না? একদম এক্স্যাক্ট রেডিয়াসটাই আছে, তাই তো? মেজার করে একদম এক্স্যাক্ট রেডিয়াসটাই আসবে। কিন্তু মেটালিক রেডিয়াসও আমরা যদি দেখি, মেটালিক রেডিয়াস কিন্তু কোভ্যালেন্ট রেডিয়াসের থেকে বেশি হবে, ঠিক আছে? কোভ্যালেন্ট রেডিয়াসের থেকে কিন্তু মেটালিক রেডিয়াস বেশি হবে। আর আমরা যদি এবার কম্পেয়ার করি ভ্যান্ডার ওয়ালের সাথে, ভ্যান্ডার ওয়ালে তো মাঝখানে আবার আর একটা ডিস্টেন্সই নিচ্ছে, অনেক বেশি হবে। তাহলে ভ্যান্ডার ওয়াল রেডিয়াস ইজ মোর দ্যান মেটালিক রেডিয়াস অ্যান্ড ইজ মোর দ্যান কোভ্যালেন্ট রেডিয়াস। ব্যাপারটা ডায়াগ্রামের সাথে বুঝে আমাদের করতে হবে রাদার দ্যান মুখস্থ করার থেকে, ঠিক আছে? সো আমরা ডায়াগ্রামের সাথে বুঝে বুঝে জিনিসটাকে করব, যাতে আমাদের কোনো রকম কোনো দ্বিধা দ্বন্দ্ব এগুলো কিছু না থাকে। আর নেক্সট হলো আমরা যাতে অনেক দিন এটা মনে রাখতে পারি, সেটা ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। আমাদের কাছে কিন্তু এটা ইম্পর্ট্যান্ট না যে আজকে পড়লাম কালকে কোনো একটা পরীক্ষা দেবো, সেখানে আমি নাম্বার পেলাম বেরিয়ে গেল। খুব ভালো লাগে, সত্যি কথা বলছি, প্রথম প্রথম খুব ভালো লাগে, কিন্তু পরে গিয়ে আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি অনেক স্টুডেন্ট কিন্তু মুখ থুবড়ে গিয়ে পড়ে। যখন এই রিপিট করতে হয় জিনিসটা, তখন ঠিক নেই, বাবা এটা পড়েছিলাম কিন্তু আবার পড়তে হবে, ফিলস ব্যাড। কিন্তু তাহলে এমনভাবে পড়ি যাতে আমার লং লাস্টিং মেমোরি ক্রিয়েট হয়। যাতে লং লাস্টিং মেমোরি কী করে ক্রিয়েট হবে? বাই লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনসেপ্ট রাদার দ্যান রোট মেমোরাইজেশন। ঠিক আছে, বোঝা গেছে? সো এবার আমরা এগোই আমাদের নেক্সট টপিকে।